বিয়ের 5 বছর হলেও আমি আজও আমার স্বামীকে দেখিনি সরাসরি। কফির কাপে ঠোঁট ডুবিয়ে স্বাভাবিক গলাতেই কথাটা বলে নৌমি। তবে স্বাভাবিক থাকতে পারল না ওর বান্ধবী আয়রা। চোখ দুটো বড়বড় করে চিৎকার করে ওঠে স্থান ভুলে, কি বলছো এসব? বিয়ে করেছ অথচ স্বামী দেখোনি? এ কেমন বিয়ে? আমার সবকিছু কল্পনা মনে হচ্ছে। আয়রার উদ্বিগ্নতা লক্ষ্য করে হাসে নৌমি। যখনই ও ওর বিয়ে নিয়ে কাউকে কিছু বলে তখন সবার আয়রার মতোই রিয়াকশন হয়। এগুলো ওর কাছে নতুন কিছু না। বিয়ে নিয়ে কিছু ভাবলেও বুক চিরে দীর্ঘনিশ্বাস বের হয়ে আসে। এমন তো ওর সাথে হওয়ার কথা ছিল না, তবুও কেন হলো? কি হলো নৌমি, বলছো না কেন? প্লিজ সাসপেন্স রেখো না। আমার মন আকুপাকু করছে তোমার ঐতিহাসিক বিয়ের ঘটনা শোনার জন্য। বলো না। নৌমির হাত ঝাঁকিয়ে চঞ্চল কণ্ঠে কথাটা বলে আয়রা। নৌমি হেসে ফেলল ওর কাণ্ডে। শুকনো ধোক গিলে তথাকথিত ঐতিহাসিক বিয়ের ইতিহাস বলে, আমার বয়স তখন 15। সেই সময়টায় মেয়েরা যখন পড়াশোনা আর কল্পনা জগতে বসবাস করে তখন আমার পরিবার, বিশেষ করে আমার দাদু, আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগে। গ্রামের মানুষ, তার উপর আগেরকার দিনের চিন্তাভাবনা তার। তাই নাতনির বিয়ের জন্য 15 বছর বয়সটাই অনেক বেশি। যাই হোক, দাদুর ইমোশনাল ব্যাকমেইলে বাবাও রাজি হলেন। দেখতে শুরু করে আমার জন্য পাত্র। এরপর আমার স্বামীর খোঁজ পায়। তখন তিনি সেনাসদস্য ছিলেন। সদ্য লেফটেন্যান্ট হয়েছেন। বুঝতেই পারছো ওই মুহূর্তে বিয়ে করাটা চাকরির ক্ষেত্রে ক্ষতিকর। দাদা শ্বশুরের কাছ থেকে জেনেছি তাকে শাশুড়িমা দিব্যি দিয়ে রাজি করিয়েছিলেন। তার নাকি আমাকে খুব পছন্দ হয়েছিল। তখন বিয়ে না করালে যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় এই ভয়ে ছেলের মতের বিরুদ্ধে আমায় তার ঘরের পুত্রবধূ করে আনেন। বিয়ে নিয়ে একটু হলেও ধারণা আমার ছিল। দাদু সবসময় বিয়ে নিয়ে নানান কথা তুলত আমার কানে। তাই স্বামী হিসেবে যাকে পেয়েছি তাকে নিয়ে নানান কল্পনা সাজিয়েছিলাম মনে। অথচ ভাগ্য দেখো, জোর করে বিয়ে দেওয়ার জন্য আমার মুখ পর্যন্ত দেখল না আমার স্বামী, আর না আমায় তার মুখ দেখিয়েছে। বিয়ের রাতেই আমায় ফেলে চলে গেল কোয়ার্টারে, আর ফেরেনি। তাই আমারও তার মুখ দেখার সৌভাগ্য হয়নি। চোখে পানি অথচ মুখে হাসি রেখে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে নৌমি। আয়রা চমকিত নয়নে দেখছে সামনের অসম্ভব সুন্দরী মেয়েটাকে। বিয়ে হওয়ার পরেও স্বামীর মুখ দেখতে না পাওয়া নিশ্চয়ই অনেক কষ্টের। বিয়ের পরে তো স্বামী সব হয় মেয়েদের। নানান স্বপ্ন থাকে সংসার নিয়ে, নৌমিরও নিশ্চয়ই ছিল। অথচ কি হলো আয়ু খাচ্ছ না কেন? হট কফি তো এবার কোল্ড কফিতে পরিণত হয়েছে। নৌমির মুখ থেকে হাসি সরছে না মোটেই। বুকে কষ্ট চেপে হাসার এক অলৌকিক ক্ষমতা বোধহয় নারী সমাজেরই রয়েছে। আয়রার মুখ কেমন কালো হয়ে গেল নৌমির কথাগুলো শুনে। তাই তো কফির কাপে চুমুক দিতেও মন চাচ্ছে না। ওর শুনেই এত খারাপ লাগছে। তাহলে নৌমি, সে তো এসবের ভুক্তভোগী। তুমি এত কিছুর পরেও হাসছো নৌমি, কিভাবে? এত প্রায় 5 বছর আগের ঘটনা। তাই এখন আর কষ্ট লাগে না, শুধু নিজের ভাগ্যের উপর আফসোস হয়। এই যা, তুমি এখন কোথায় থাকো? শ্বশুর বাড়ি? তারা কেমন? আয়রার একসাথে প্রশ্নগুলো শুনে নৌমি শেষবারের মতো কফির কাপে চুমুক দেয়। শ্বশুর বাড়িতেই থাকি। ওনারা আমায় এত ভালোবাসে যা বলার মতো না। বাবার বাড়ি খুব কম যাই। আমি যেতে চাইলেও সহজে আমায় ছাড়ে না আম্মু, মানে শাশুড়ি মা। একদম মেয়ের তো সকলে আমায় ট্রিট করে। তোমার ওই রামছাগল হাসবেন্ড কি একবারের জন্য বাড়ি আসেনি? কথাও হয়নি তার সাথে? তার পিক দেখেছ? রামছাগল শুনে নৌমি শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, অমন ভালো মানুষের সাথে রামছাগল নামটা বেমানান আয়ু। তার পরিস্থিতিও একবার ভেবে দেখো। তিনি খুবই জেদি, তাই তো 5 বছরে একবারও আসেনি বাড়িতে। পরিবারের সবার সাথেই কথা বলেছে বিয়ের প্রায় 1 বছর পরে। আমার কথা তো বোধহয় তিনি মনেও করে না। আম্মু একবার আমার কথা বলেছিল, তার কাছে রেগে তিনি 3 দিন ফোনই দেয়নি। পরে অবশ্য অনেক মানিয়ে কথা বলতে পেরেছে আম্মু। এরপর আর আমার কথা তোলেনি তার কাছে। পিক দেখেছি তার, তবে তাতে কি আর বাস্তবে থাকা মানুষটাকে বোঝা যায় বলো? তোমার খুব রাগ না তার উপর? আমারই তো প্রচুর রাগ হচ্ছে। আরে ভাই, জোর করে বিয়ে দিয়েছে মানলাম, তাই বলে বুয়ের মুখ দেখবি না? ঠিক রাগ না, তবে অভিমান বলতে পারো। তিনি তো আমায় বিয়ে করতে চায়নি, জোর করে তার ঘাড়ে আমায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু চাই একবার তিনি আমার সামনে আসুক। অনেক প্রশ্ন জমে আছে আমার, অনেক। যে মানুষটা তোমার খোঁজ নেয় না কিছু না, তাকে ডিভোর্স দাও। কেন পড়ে আছো মরিচিকার পেছনে? ঠোঁট কামড়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে নৌমি। বুকে ব্যথাটা আবারও বেড়েছে। হয়তো স্বামী নামক পুরুষটার কথা মনে করাতে এত রোজই হচ্ছে। তবে ডিভোর্স একথা মনে আনলেও শরীরে কম্পন জাগে। যতই হোক স্বামী তো।
না হোক দেখা মায়া তো জন্মেছে। ওসব নিয়ে আমি কিছু ভাবিনি, ভাবতেই পারি না। ও আচ্ছা, তা তোমার হাজবেন্ডের নাম কি? এত কথা বললাম অথচ তার নামই জানা হলো না। এই পর্যায়ে এতে নৌমির গলা শুকিয়ে গেলা। পুরুষটার নাম উচ্চারণ করতে গিয়ে কেমন একটা জড়তা কাজ করছে। 3 বার শুকনো ঢোক গিলে বলে, তানজিম তুর্য নামটা অনেক চেনা চেনা লাগছে। আয়রা কথাটা শেষ করবে তার আগে নৌমি ওকে থামায়। নিজ থেকেই বলে, আমিই বলছি, কদিন আগে জঙ্গিদের হাত থেকে যে সোমাপাড়ার মানুষের বাঁচিয়ে দেশে আলোড়ন তৈরি করল সেই মানুষটাই আমার স্বামী, বুঝলে? আয়রার মুখটা হা হয়ে গেল। অধিকাংশ রমণীর কল্পপুরুষই কিনা শেষমেশ নৌমির হাজবেন্ড, ওর ক্রাশ শেষমেশ ওর বন্ধুর স্বামী, একই হলো। নৌমি বেশ মজা পেল আয়রার মুখটা দেখে। আহারে বেচারি, একটু আগে যাকে রামছাগল বলল সেই ওর ক্রাশ হয়ে বের হল। অবাক হয়ে লাভ নেই আয়ু, এটাই সত্যি ভাই, আমার ক্রাশ ছিল তিনি। তার প্রতিটা পিক আমার গ্যালারিতে, অথচ দেখো সেই কিনা তোমার হাজবেন্ড। হায় হায়, অসহায় মুখ করে আয়রা কথাটা বলে। তুর্যকে নিয়ে কেউ একটু কৌতূহল হলে কিংবা প্রশংসা করলে ওর খুব ভালো লাগে। কারণটা হয়তো পবিত্র বন্ধনের জোরে। হাতঘড়ির টাইম এখন প্রায় 12:30। আয়রার সাথে এতদিন ফোনালাপের পর আজকে এই প্রথম মিট করতে আসছে। ফেসবুক থেকে পরিচয় হয় আয়রার সাথে, সেখানে থেকেই ভালো বন্ধুত্ব। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে বলা হয়নি। নৌমি সরাসরি এ বিষয়ে কথা বলতে চেয়েছিল। দেখতে চেয়েছিল আয়রার চমকিত মুখখানা। ও আগে থেকেই জানত তুর্য যে আয়রার ক্রাশ, তাই তো এত আলাপ। ওর ভাবনার মাঝেই ফোনটা বেজে ওঠে, শব্দ করে। স্ক্রিনে তাসফি নামটা দেখে হেসে ফেলে। তুর্য বাদে মোটামুটি সবাই ওকে ভালোবাসে, তার মধ্যে তাসফি অন্যতম। ফোন কানে তুলতেই তাসফির উচ্ছ্বসিত কণ্ঠ ভেসে আসে। হ্যালো ভাবি মনি, কই তুমি? একটা খুশির সংবাদ আছে, শুনলে তুমি পাগল হয়ে যাবে, আইম নিশ্চিত। নৌমির ভ্রু জোড়া কুঁচকে গেল। ওটা 10টার দিকে বাড়ি থেকে বের হলো, এর মাঝে কি এমন খুশির সংবাদ হতে পারে বুঝে আসলো না ওর। তাই না ভেবে প্রশ্নটা করেই ফেলল, কি বলতো? আসলে হয়েছে কি জানো? বলো শুনছি, তান্দা আজকে বাড়ি ফিরবে। তান মানে তো তানজিম, তুর্য বাড়ি ফিরবে তাহলে এত বছর পরে? আসলেই কি? নৌমি কি ভুল শুনল? তাসফির কণ্ঠে উচ্ছ্বাস নৌমিকে ঠিক রাখতে পারল না। টেবিলের একপাশে আঁকড়ে ধরল বাহাতে। কেমন জানি শক্তি ফুরিয়ে গেছে মনে হচ্ছে ওর। এমন তো হওয়ার কথা নয়, তবে কেন? ভাবিমনি শুনছ? হ্যালো শুনছি। কি বললে? আবার বলো, শুনিনি ঠিকঠাক। ভুল শুনল কিনা তা যাচাই করতে আবারও প্রশ্নটি করা। তাসফি হেসে হেসে বলে, তান্দা আজকে বাড়ি আসবে বলেছে। আম্মু তো শোনার পর থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না তান্দা বাড়ি ফেরার জন্য রাজি হয়েছে। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, সাথে তোমার বান্ধবীকেও নিয়ে এসো, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরবে বলেই কল কাটল তাসফি। নৌমি হাসফাস করতে লাগল। এতদিন তো ও চাইতো মানুষটা বাড়ি ফিরুক, অথচ আজ ফিরছে, তাহলে এমন লাগছে কেন? আয়রা নৌমিকে খেয়াল করছিল এতক্ষণ। ওর গতিবিধি লক্ষ্য করে বলে, কি হয়েছে নৌমি, হুট করে এমন লাগছে কেন তোমায়? তুর্য বাড়ি ফিরছে আজ। বহুকষ্টে কথাগুলো আওড়ালো নৌমি। আয়রা আজকে অবাকের পর অবাক হচ্ছে খালি। ও খানিকটা বুঝতে পারল নৌমির মনের অবস্থাটা। এক হাতে নৌমির ডান হাত পুড়ে নিয়ে বলে, রিল্যাক্স নৌমি, এত হাইপার হওয়ার প্রয়োজন নেই। তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তার তো আশারই ছিল একদিন না একদিন। তোমারই তো ভালো হলো, তাই না? 5টা বছর সম্পর্কের ভার তুমি একা টেনেছ, এখন তোমার হাজবেন্ডের কাছে অভিযোগ তোলার সুযোগ পাবে। নিজেকে সামলাও নৌমি, একদম দুর্বল হবে না তার সামনে। বি স্ট্রং। আয়রার কথায় হয়তো কাজ হলো। নৌমি খানিকটা শান্ত হয়, নিজেকে সামলানোর চেষ্টা চালায়। পাশ থেকে পানি উঠিয়ে মুখে ঢেলে বলে, আমি ঠিক আছি, এখন বাসায় যাব। তুমিও চলো, আম্মু যেতে বলেছে তোমায়। আয়রা হাসল, রাজি হলো না যেতে। এমন একটা মুহূর্তে ও গিয়ে কি করবে ওখানে? তার উপর বান্ধবীর বরের উপর ও ক্রাশ খেয়েছে, এর জন্য তো শোক পালন করতে হবে একটু। যতই হোক অনেক দিনের ক্রাশ ছিল, একটু মন খারাপ লাগছে। আয়রা কোনো মতেই যখন রাজি হলো না, তখন নৌমি হাল ছেড়ে দেয়। একাই রওনা হয় বাড়ির পথে। যেতে যেতে নিজেই নিজেকে বুঝ দেয় যাতে নিজের ভাঙ্গুর সত্তা প্রকাশ না হয় তুর্যর সামনে। ওকে কঠোর হতে হবেই। বাসায় পৌঁছাতে পৌঁছাতে ওর 2:30 বেজে গেছে। এত জ্যাম রাস্তায়। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকে ভীষণ দুর্বল হয়ে পড়েছে ওর শরীরটা। ড্রয়িং রুমে আসতেই তাসফির দেখা মেলে বসে বসে টিভি দেখছে। ও তাসফির দিকেই এগিয়ে যায়।
সোফায় বসতেই তাসফির চোখ পড়ে ওর দিকে। অবশেষে আসলে তাহলে? কতক্ষণ ধরে ওয়েট করছি তোমার আমি। তোমার বান্ধবী আসেনি, রাস্তায় প্রচুর জ্যাম তাসু। তোমার ফোন পেয়েই রওনা দিয়েছি। আয়ুর জরুরি কাজ আছে তাই আসেনি, বলেছে পরে একসময় আসবে। ওহ দাঁড়াও, শরবত নিয়ে আসি, নিশ্চয়ই তেষ্টা পেরেছে। বলেই চলে যার রান্নাঘরে। নৌমি কিছু বলে না। ও বাড়ির বউ হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে ওর। তবে এ বাড়ির ছেলের স্ত্রী হিসেবে নয়, মাথায় মমতাময়ী স্পর্শ পেয়েই ভাবনার অবসান ঘটায় ওর। মিসেস তুলি দাঁড়িয়ে আছে ওর পাশে, হাতে লেবুর শরবত। ইশারা করল গ্লাসটি নিতে। বাধ্য মেয়ের মতো গ্লাসটি নিয়ে শরবতটুকু খেল। যা গরম বাহিরে, শরবতটুকুর প্রয়োজন ছিল ভীষণ। মিসেস তুলি নৌমির পাশে বসে, তাসফির কাছে নিশ্চয়ই শুনেছিস যে তুর্য ফিরবে? নৌমি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাইতে তিনি আবার বললেন, সময় এসেছে মা সবকিছু ঠিক করে নেওয়ার। অনেক তো হলো, এবার এটার একটা গতি হোক। তুর্যর সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিস। আমি তোর বাবা, সবাই বলবা। অনেক তো হলো, নৌমি হাসল। এত সহজে কি সবকিছু ঠিক হবে? যে পুরুষটা বিয়ে করেই চলে গেছে, খোঁজ নেয়নি বিবাহিত স্ত্রীর, সে কি এখন মানবে ওকে? নৌমি নিজেও কি সবকিছু মেনে নিতে পারবে? এসব কথা চেপে মিসেস তুলির হাত ধরে বলে, আম্মু, এতটাই কি সোজা সব ঠিক করা? 5 বছরে যার সমীকরণ মেলেনি তা এক কথায় কিভাবে মিলবে? আপনার ছেলে তো আমার নাম পর্যন্ত শুনতে চায় না। আমি কিভাবে ঠিক করব সবটা? আপনিই তো বলেন, একটা সম্পর্ক তখনই সুন্দর যখন দুজনের প্রতি দুজনার বিশ্বাস, ভালোবাসা থাকে। অথচ দেখুন আপনার ছেলে আর আমার সম্পর্ক শুধু বিয়ে নামক বন্ধনেই আটকে আছে। সেখানে ভালোবাসা তো দূর সাক্ষাৎ পর্যন্ত নেই। কিভাবে ঠিক হবে আমাদের সংসার? মিসেস তুলি চট করে উত্তর দিতে পারল না নৌমির কথার। কি বা দিবে? সে মুখ রেখেছে তার ছেলে, মেয়েটার সাথে তো তারা কম অন্যায় করেনি। নিজের ছেলের জন্য মেয়েটাকে তো কম অপমান সহ্য করতে হয়নি, হচ্ছে না। তবুও আশা সব ঠিক হয়ে যাবে। ছেলেটা ঘরে ফিরলেই এ নিয়ে বৈঠক করতে হবে। অনেক হয়েছে, এর শেষ দেখেই ছাড়বেন এবার। নৌমি বসা থেকে উঠে দাঁড়ায়। মিসেস তুলির থেকে উত্তরের আশা ওর নেই। তিনি উত্তর দিতে পারনে না, ওর প্রশ্নের একটা ওর জানা। তাই বসে থাকার মানে নেই কোনো রান্না বাকি আছে আম্মু? একা হাতে সব করতে হলো আপনাকে? আসলে রাস্তায় এত জ্যাম যা বলার মতো না। নৌমি যে প্রসঙ্গ পাল্টাতে চাচ্ছে তা মিসেস তুলি বুঝতে পারল। মেয়েটা এসব কথা সহজে বলতে চায় না। পুরনো ঘা সতেজ করতে কেই বা চায়? তুই ফ্রেশ হয়ে আয়। সেই কখন বের হয়েছিলি? আমার সব করা শেষ। আম্মু একটা অনুরোধ, আমার খাবারটা ঘরে পাঠাবেন। খুব ক্লান্ত লাগছে আমার। নিচে নেমে খাওয়ার মতো এনার্জি নেই। নৌমির অজুহাত শুনো মিসেস তুলি হাসল। মেয়েটা যে তুর্যর সামনে পড়তে চায় না তা তিনি ভালোই বুঝতে পারছেন। তবে মেনে নিলেন নৌমির কথা। নৌমি গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে চলে গেল দোতলায়, নিজের বরাদ্দ রুমে। মিসেস তুলি শুধু চেয়ে দেখলেন ওর যাওয়া। এই অসম্ভব সুন্দরী মেয়েটার সাথে তারা খুব অন্যায় করেছে, তার ক্ষমা কিভাবে মেলাবেন তারা? আম্মু ডাল হয়ে এসেছে, এদিকে আসো। তাসফির ডাকে মিসেস তুলি ছুটল রান্নাঘরে। কত কাজ তার বাকি এখনো। কত বছর পরে ছেলেকে খাওয়াতে পারবেন নিজ হাতের রান্না? নৌমির ঘুম ভাঙল মাগরিবের পরে। সারাদিনের ক্লান্ত শরীর বিছানা পেতেই গভীর ঘুম দিয়েছিল, যার ফলে সন্ধ্যা ঠেকিয়ে ঘুম ভাঙল ওর। আড়মোড়া ভেঙে বিছানা ছাড়তেই নিচ থেকে হইচি এর আওয়াজ আসল। সকালে পুরো বাড়ি নীরব ছিল, তার এখন কোলাহলপূর্ণ। কারণ ওহো তুর্য, এক মুহূর্তের জন্য ভুলেই গেছিলা আজ তুর্যের ফেরার কথা। তার মানে কি তিনি এসে গেছে? ভাবতেই শরীর হিম হয়ে গেল। গলা শুকিয়ে গেল ওর। জোরে শ্বাস টেনে নিজেকে সামলিয়ে একা একাই বলে, নৌমি নিজেকে সামলাও। এত হাসফাস করার কি আছে? তুমি তো এমন নও, বি স্ট্রং। একা একা বিড়বিড়িয়ে নিজেকে শান্ত করে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নেয়। সঙ্গে আসরের নামাজ কাজা পড়ে নেয়। ঘড়ির দেয়ালে তখন 6:45। না, এখন রুম থেকে বের হওয়া উচিত, এভাবে তো আর ঘরবন্দি হয়ে থাকা যাবে না। যত যাই হোক ও এ বাড়ির বউ বলে কথা, এভাবে ঘরে বসে থাকাটা নিশ্চয়ই দৃষ্টিকটু লাগছে। পুরো মাথায় ওড়না ভালো করে পেঁচিয়ে রুম থেকে বের হল। ওকে যে ঘরটি দেওয়া হয়েছে তার এক ঘর পরের ঘরখানাই তুর্যর। সিঁড়ি দিয়ে নামতে গেল ওই ঘরের সামনে দিয়ে যেতে হয়। তাই আস্তে ধীরে আশপাশে চোখ বুলিয়ে সিঁড়ির দিকে আগাল। মনে মনে আল্লাহকে ডাকল যাতে তুর্যর সামনে না পড়তে হয় ওকে। তবে খোদা বোধহয় এ যাত্রায় ওর ডাক শুনল না। তুর্যর ঘর পাস করার সময় তুর্য বাবাজির সম্মুখে পড়তে হল ওকে। আর 2 কদম আগালেই ধাক্কা কনফার্ম ছিল।
লাস্ট মুহূর্তে নৌমি নিজের ব্রেক কষল পেরেছিল বিধায় ধাক্কা লাগেনি। তুর্য ফোনের পানে চেয়ে কিছু একটা দেখছিল বিধায় আশপাশ খেয়াল করেনি প্রথম। পরে নিজের পাশে কোনো মানুষের উপস্থিত টের পেয়ে ফোন থেকে মাথা তোলে। ঘাড় ঘুরিয়ে চায় বাম পাশে। ওর বুক বরাবর একটা মেয়ে দাঁড়িয়ে চোখ বুজে। হয়তো ধাক্কা হওয়ার আশঙ্কায় এমন রিয়েকশন। তুর্য বুঝল, কিন্তু কে এই রমণী, আগে তো দেখেনি। ওড়না দিয়ে পুরো মাথা কভার করা প্রসাধনীবিহীন স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে তুর্য মুগ্ধ হল। নৌমি ধপ করে বুজে থাকা চোখ দুটো মেলল। চোখাচোখি হল তুর্য নৌমির। একজনের চোখে মুগ্ধতা আর আরেকজনের চোখে অস্বস্তি। তুর্য চোখ অন্যত্র ঘুরিয়ে নেয়। এভাবে অচেনা একটা মেয়ের দিকে হাবার মতো তাকিয়ে থাকা তো ওর রুলসের বাইরে। নিজেকে শান্ত করে বলে, আপনি কে? আমি মানুষ।